নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। জোকা আইআইএমে ধর্ষণকাণ্ডে নজরে আরও 4 জন মূলত অভিযুক্ত। পরমানন্দ গ্রেপ্তার, জেরা নিরাপত্তারক্ষীকে। আমি জ্বালানি বন্ধ করিনি, প্রকাশ্যে অভিশপ্ত বিমানের পাইলটদের। শেষ মুহূর্তে চাঞ্চল্যকর কথোপকথন। দিল্লিতে ভেঙে পড়ল 4তলা বাড়ি, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। বেলদায় জাতীয় সড়কে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত 4। পাটনায় খালে গাড়ি পড়ে মৃত একই পরিবারের 3 জন, জখম 2। আজ কি কলকাতায় বৃষ্টি হবে? জানুন আবহাওয়ার হালচাল। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। রোজগার নিয়ে পরিচিতদের ঠেস, ক্ষোভেই রাধিকাকে গুলি বাবার। টেনিস খেলোয়াড় খুনে অভিযুক্ত দীপকের মাসিক আয় 17 লক্ষ টাকা। কাশ্মীর ইস্যুতে বিধানসভার বিরোধী দলনেতার মন্তব্যে প্রবল ক্ষুব্ধ শ্রমিক। মানচিত্র বিতর্ক, মমতার চাপে রিপোর্ট সংশোধন নীতি আয়োগের। ভগবতের মন্তব্যের পর মোদি বিদায়ের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে কংগ্রেস। ভারতের ক্ষতির কোনো প্রমাণ পশ্চিমী মিডিয়ায় আছে? প্রশ্ন অজিত দোভালের। ভারতের জলসীমার কাছেই ঘাঁটি গেড়ে নজরদারি চীনের জাহাজের। রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক, অতিবৃষ্টিতে উদ্বিগ্ন নবান্ন। দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে জিনিস নেওয়ার অভিযোগ 3 নাবালকের বিরুদ্ধে আটক। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক, আসবো বিস্তারিত খবরে। আমি জ্বালানি বন্ধ করিনি, প্রকাশ্যে অভিশপ্ত বিমানের পাইলটদের শেষ মুহূর্তের চাঞ্চল্যকর কথোপকথন। নয়াদিল্লি, গত 12ই জুন আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পর জন্য টেক অফের কিছু সময়ের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার উড়ান। মৃত হয় 241 জন যাত্রী ও বিমানকর্মী সহ মোট 260 জনের। শুক্রবার মধ্যরাতে সেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করল এয়ারক্রাফট অক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি। তা থেকে জানা যাচ্ছে, টেক অফের কিছুক্ষণের মধ্যে বিমানের 2টি ইঞ্জিনের জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে 2টি ইঞ্জিন অকেজো হওয়ায় মুখ থুবড়ে পড়েছিল বিমানটি। জ্বালানি সরবরাহের সমস্যার কথা ককপিট ভয়েস রেকর্ডিংয়ের ধরা পড়েছে। বিমান দুর্ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো বিমানের ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর, যেখানে 2 পাইলটের মধ্যে ককপিটে হওয়া কথোপকথন রেকর্ড করা হয়। দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের সিভিআর বিশ্লেষণ করে 15 পাতার রিপোর্ট প্রকাশ করেছে এএআইবি। তাতে 2 পাইলটের শেষ মুহূর্তে চাঞ্চল্যকর কথোপকথন ধরা পড়েছে। সেখানে একজন পাইলট দ্বিতীয় জনকে বলছেন, তুমি কেন জ্বালানি সুইচ বন্ধ করলে? উত্তরে দ্বিতীয় পাইলট বলেন, আমি কিছু করিনি। এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে ইঞ্জিন চালুর মরিয়া চেষ্টা করেছিলেন 2 পাইলট। সক্রিয় করেছিলেন বিকল্প এক যন্ত্র। তাতে 2টি সুইচ চালুও হয়, কিন্তু লাভ হয়নি, কারণ প্রথম ইঞ্জিন চালু হলেও দ্বিতীয়টিকে আর সচল করা যায়নি। এর কয়েক মুহূর্তের মধ্যে বিমানটি সামনের বহুতলে ধাক্কা মারে। হঠাৎ কেন ইঞ্জিনের তেল সরবরাহ নিয়ন্ত্রণকারী সুইচ বন্ধ হয়ে গেল, সেটাই এখন তদন্তকারীদের নজরে। আরও বেশ কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে পাখির সঙ্গে ধাক্কা লাগার বিষয়টিও সামনে এসেছিল, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে তার কোনো প্রমাণ মেলেনি বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে। পরবর্তী খবরে আসবো। জোকা আইআইএমে ধর্ষণকাণ্ডে নজরে আরও 4 জন। মূল অভিযুক্ত পরমানন্দ গ্রেপ্তার, জেরা নিরাপত্তারক্ষীকে। কলকাতা, দেশের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত সেখানকার দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ ওরফে রাহুল জৈনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 124/64 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় নাম জড়িয়েছে আরও 4 জনের। তাদের মধ্যে একজনকে আটক করেছেন তদন্তকারীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণকাণ্ডে নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, তারই পুনরাবৃত্তি ঘটল আইআইএম জোকার ক্ষেত্রেও। অভিযোগপত্রে তরুণী দাবি করেছিলেন, ক্যাম্পাসে প্রবেশের সময় ভিজিটার্স বুকে নাম নথিভুক্ত করতে দেননি পরমানন্দ। বিষয়টি সে সময়ে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তারক্ষীর নজর কিভাবে এড়িয়ে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষত কসবা কাণ্ডের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য আলাদা করে এসওপি জারি হয়েছে। রেজিস্ট্রারের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী কেন সক্রিয় হলেন না, খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এক নিরাপত্তারক্ষীকেও জেরা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনা তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে পুলিশের কাছে এসেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে এর আগেও ওই তরুণীকে ডেকে ধর্ষণের চেষ্টা করেছিল রাহুল। পুলিশে দাখিল অভিযোগপত্রে তরুণী দাবি করেছেন, ঘটনার দিন কাউন্সেলিং সেশনের জন্য আইআইএমের দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ জন্য এদিন তাকে জোকা ক্যাম্পাসে যেতে বলেছিলেন। কর্মসূত্রে ওই পড়ুয়ার সঙ্গে কয়েকদিনের আলাপ নির্যাতিতার। তারপর কাউন্সেলিং সেশনের গন্তব্যে না গিয়ে ওই ম্যানেজমেন্ট পড়ুয়া তাকে ছেলেদের হোস্টেলের দিকে নিয়ে যান। বলেন একটা জরুরি জিনিস নিতে হবে। সেখানে গিয়ে তাকে পিৎজা খেতে দেন অভিযুক্ত ছাত্র। সঙ্গে সে পানীয় জল তাকে দেওয়া হয়। সেটি খেয়ে প্রায় আচ্ছন্ন হয়ে পড়েন তরুণী। পানীয় জলে মাদক মেশানো ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। দিল্লিতে ভেঙে পড়ল 4তলা বাড়ি, বহু মানুষের চাপা পড়ার আশঙ্কা। নয়াদিল্লি, শনিবার সাত সকালে উত্তর পূর্ব দিল্লিতে ভেঙে পড়ল একটি 4তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় বহু মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন সকাল 7টা নাগাদ রাজধানীর ওয়েলকাম এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে এসেছেন। জোর কদমে চলছে উদ্ধার কাজ। তাতে হাত লাগাতে দেখা গেছে স্থানীয়দেরও। বহুতল এই বাড়িতে ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিতে অন্তত 10টি পরিবারের বসবাস ছিল। এদিন সকাল 7টা নাগাদ তার একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত 8 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে 14 মাসের এক শিশুও আছে।
শিশুটিকে ভর্তি করা হয়েছে জিটিবি হাসপাতালে, বাকিদের জেপিসি হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশের এক পদস্থ কর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, সকাল 7টা নাগাদ আমাদের কাছে বাড়ি ভেঙে পড়ার খবর আসে। উদ্ধার কাজে একাধিক দলকে নামানো হয়েছে। দমকলের 7টি ইঞ্জিনও ঘটনাস্থলে আছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ এক বিবৃতিতে জানিয়েছেন, জনতা কলোনির 5 নম্বর গলিতে বাড়িটি ভেঙে পড়ে। এই এলাকাটি শিলামপুরের ঈদগাহ রোডের খুব কাছে। এর আগে গত এপ্রিলে দিল্লির মুস্তাফাবাদে একটি 4তলা বাড়ি ধসে প্রাণ হারান 4 জন। আরও 13 জনকে উদ্ধার করা হয়। বেলদায় জাতীয় সড়কে গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত 4। বেলদা আসানসোল থেকে দীঘায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো একটি 4 চাকা গাড়ির 4 জন আরোহীর। তাদের মধ্যে চালকও আছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে মৃতদের প্রত্যেকে আসানসোলের করুণাময়ী আবাসনের বাসিন্দা। তাদের মধ্যে জনৈক হিমাদ্রি শেখর পাত্র পশ্চিম বর্ধমান জেলা শিক্ষা সেলের প্রাক্তন সভাপতি ছিলেন। ভোরে চালকের ঘুম পেয়ে যাওয়ায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী গতকাল রাতে একটি গাড়িতে চেপে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আসানসোলের 4 জন। ওড়িশা হয়ে তাদের দীঘায় যাওয়ার ভাবনা ছিল বলে মনে করা হচ্ছে, যে কারণে 16 নম্বর জাতীয় সড়ক ধরেছিলেন। কিন্তু আজ সকাল 6টা 15 নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকার গাড়িটি উল্টো দিকের লেনে চলে যায়। সে সময় উড়িষ্যা থেকে টমেটো বোঝাই একটি লরি আসছিল। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 চাকা গাড়ির চালক সহ 4 জন আরোহীরই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটির উদ্ধারকারী ভ্যান ও বেলদা থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার জেরে এদিন সকালে গুরুত্বপূর্ণ এই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। দেখে নেব এক ঝলকে শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আজও কি কলকাতায় বৃষ্টি হবে? প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আজ শনিবারও শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা বাতাস। সকালের সর্বশেষ রিপোর্টে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন আকাশ প্রধানত মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। তবে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে 27.2 ডিগ্রি। গতকাল সকাল 6:30 থেকে পরবর্তী 24 ঘন্টায় শহরে 4.9 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নমস্কার, এতক্ষণ শুনলেন আবহাওয়ার খবরটি। পরবর্তী আবহাওয়ার খবরটি পেতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আসবো পরবর্তী খবরে। রোজগার নিয়ে পরিচিতদের ঠেস, কবেই রাধিকাকে গুলি বাবার। টেনিস খেলোয়াড় খুনে অভিযুক্ত দীপকের মাসিক আয় 17 লক্ষ টাকা। গুরুগ্রাম, বিশাল বহুল্য ফার্ম হাউস সহ বহু সম্পত্তি, প্রতি মাসে 15 থেকে 17 লক্ষ টাকা উপার্জন। এমন রোজগার সত্ত্বেও পরিচিতদের একটা অংশ বলতে শুরু করেছিল মেয়ের টাকায় সংসার চলছে। এ ধরনের ঠেস মেনে নিতে পারছিলেন না টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনে অভিযুক্ত তার বাবা দীপক। এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন যে মেয়ের মিউজিক ভিডিওতে অভিনয় নিয়ে আপত্তি তুলেছিলেন। এমনকি টেনিস একাডেমি নিয়েও অশান্তি তুঙ্গে ওঠে। অথচ মেয়ের কোনো কাজে কখনোই বাধা দিতে চাননি বাবা। তিনি চাইছিলেন টেনিস খেলেই নিজের কেরিয়ার গড়ুক মেয়ে। মেয়েকে টেনিস শেখাতে তিনি 2.5 কোটি টাকা খরচও করেছিলেন। তাই খেলা ছেড়ে মিউজিক ভিডিও ও টেনিস একাডেমির কোচিং করিয়ে মেয়ে স্বাধীনভাবে উপার্জনের চেষ্টা নিয়ে আপত্তি তোলেন দীপক যাদব। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, গুরুগ্রামের তরুণী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের বয়স 25। খুনের নেপথ্যে রয়েছে বাবা মেয়ের এই সংঘাত। দিন 3 ধরেই মেয়ের উপর ক্ষিপ্ত ছিলেন তিনি। শুক্রবার পুলিশ জানিয়েছে, সম্ভাব্য সব দিকেই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় নিহত তরুণীর মা কী করছিলেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার রাধিকাকে গুলি করে খুনের কথা পুলিশের কাছে ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন তার বাবা দীপক যাদব, বয়স 49। তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে তোলা হলে অভিযুক্ত দীপক যাদবের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নিহত রাধিকার কাকা কুলদীপ যাদবের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। কুলদীপ জানিয়েছেন, গুরুগ্রামের সেক্টর 57-তে অভিজাত সুশান্ত লোক এলাকার দোতলা বাড়ির ওপরের তলায় পরিবার নিয়ে থাকেন দাদা দীপক। তিনি সপরিবারে থাকেন ওই বাড়ির নিচের তলায়। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ আচমকা বাড়ির দোতলায় জোরালো শব্দ শুনতে পান তিনি। কুলদীপের বয়ান অনুযায়ী দৌড়ে উপরে গিয়ে দেখি ভাইজি রাধিকা রান্নাঘরে পড়ে রয়েছে, চারপাশে রক্ত ভেসে যাচ্ছে। রিভলভার পড়ে রয়েছে ড্রয়িং রুমে। কিছুক্ষণের মধ্যে আমার ছেলে পীযূষও সেখানে চলে আসে। আমরা দুজনে রাধিকাকে নিয়ে সেক্টর 56 এলাকার একটি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু চিকিৎসকেরা রাধিকাকে মৃত বলে ঘোষণা করেন। কুলদীপের বয়ান অনুযায়ী রাধিকার মা মঞ্জু দেবী ঘটনার সময় বাড়ির দোতলাতেই ছিলেন। যদিও প্রাথমিকভাবে জানা গিয়েছে গুলি চলার সময় তিনি ছিলেন একতলায়। ফলে নিহত তরুণীর মা ঘটনার সময় কোথায় ছিলেন, তিনি কী করছিলেন সেটিও পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে দীপক যাদব তার .32 বোরের লাইসেন্সড রিভলভার থেকে 5টি গুলি চালিয়েছিলেন। তার মধ্যে 3টি লাগে মেয়ে রাধিকার শরীরে। এরই মধ্যে 2024 সালে রিলিজ হওয়া একটি মিউজিক ভিডিও তদন্তকারীদের নজরে এসেছে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এলভিস যাদবের অনুপ্রেরণায় রাধিকা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন দেখতেন। কারওয়ান নামে ওই রোমান্টিক মিউজিক ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রাধিকা। কণ্ঠশিল্পী ছিলেন ইনাম। প্রযোজক জিসান আহমেদ নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, এই মিউজিক ভিডিও নিয়ে পারিবারিক অশান্তির কারণে খুনের ঘটনা কিনা সেটাও দেখা হচ্ছে। কাশ্মীর ইস্যুতে বিধানসভার বিরোধী দলনেতার মন্তব্যে প্রবল ক্ষুব্ধ শ্রমিক। নয়াদিল্লি, কাশ্মীর প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার মন্তব্যে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরে।
আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, সেই সময়ে বিরোধী দলনেতার এহেন মন্তব্য দলের জন্য বুমেরাং হয়ে উঠবে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। কারণ সম্প্রতি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ভ্রমণ পিপাসু বাঙালিকে যে পরামর্শ দিয়েছেন তার মর্মার্থ হলো কাশ্মীরের পরিবর্তে রাজ্যবাসী বরং হিমাচল প্রদেশ ঘুরতে যান। অন্যথায় প্রাণ নিয়েও টানাটানি হতে পারে। জম্মু থেকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সাক্ষাতের পরিপ্রেক্ষিতেই উল্লিখিত পরামর্শ দিয়েছেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতার এহেন মন্তব্যে দলের বিড়ম্বনা যে বেড়েছে তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথাই স্পষ্ট। শুক্রবার দিল্লিতে শ্রমিকবাবু বলেন, ওনার হয়তো হিমাচল প্রদেশ বেশি সুন্দর লাগে, তবে কাশ্মীরে পাথর ছোঁড়া বন্ধ হয়েছে। পহেলগামে হামলার পর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল মাত্র। তিনি কোন পরিপ্রেক্ষিতে এহেন মন্তব্য করেছেন জানি না। এরপরে কিছুটা সতর্ক হয়ে শ্রমিক ভট্টাচার্য জানান, এই বিষয়ে দলের মধ্যে কোনো মতবিরোধ নেই। বিধানসভা ভোটে রাজ্য বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে হতে পারেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। সম্ভাব্য মুখ প্রসঙ্গে শ্রমিকবাবু বলেন, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা বা দিল্লি কোথাও মুখ করে ভোটে লড়া হয়নি। বিজেপি হারছেই এমন কথাও বলা হচ্ছিল, কিন্তু বিজেপির ঐতিহাসিক জয় হয়েছে। মুখ ছাড়া মুখোশ না পরেই আমরা বাংলায় ভালো ফল করতে পারবো। শুক্রবার রাতে শ্রমিকের সঙ্গে বৈঠক করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। বৈঠকের বিষয়ে অবশ্য মুখ খোলেননি শ্রমিকবাবু। দলীয় সূত্রে খবর, নতুন রাজ্য সভাপতিকে দ্রুত ঘর গোছানোর নির্দেশ দিয়েছেন সন্তোষ। পাশাপাশি বিধানসভা ভোটের কথা মাথায় রেখে দ্রুত টিম নিয়ে ময়দানে নামার কথাও বলেছেন তিনি। অন্যদিকে দিলীপ ঘোষ প্রশ্নেও বিজেপির অন্দরে ঘনাচ্ছে সংশয়। দিল্লিতে থাকলেও গত দুদিনে দলের মাত্র দুজন সর্বভারতীয় নেতার সঙ্গে সাক্ষাৎ হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। বিনোদ তাওড়ে এবং শিবপ্রকাশ বর্তমানে কারো সঙ্গেও বিজেপির বঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই। পুরনো পরিচয়ের সূত্র ধরেই তাদের সঙ্গে দেখা করেছেন দিলীপবাবু। ইচ্ছে করে কি তাহলে গেরুয়া শিবিরের রাজনৈতিক সংস্রব এড়িয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ? তা নিয়ে চলছে জোর চর্চা। যদিও এদিন রাতে সোশ্যাল মিডিয়ায় শ্রমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করেন দিলীপ ঘোষ। পাশে থাকার বার্তাও দেন তিনি। দিল্লিতে বসে তার এই পোস্ট বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।